হ্যাঁ, এরিয়ার Hello? ভিতরে যে নতুন লেআউটটা ক্রিয়েট করছি ওইটা শো হইতেছে না, কিন্তু ইন্ডেক্স পেজ শো হইতেছে। আপনি লেআউটের মধ্যে কি সবগুলো ঠিকঠাক ভাবে কল করছিলেন? আপনার সিএসএস ক্লাস বা যা যা দরকার? লেআউটের মধ্যে সিএসএস ক্লাস, হ্যাঁ, যেহেতু আপনি লেআউট যেহেতু কি বলে, মানে আপনি যেহেতু একটা ডিজাইন রেডি করছেন, ওটা তো হ্যাঁ এখানে হ্যাঁ পাওয়ার কথা। হ্যাঁ, আপনি দাঁড়ান, একটা জিনিস খেয়াল করেন, সিএসএস ফাইলটা আপনি কোথায় রাখছেন ওখানে? ওই ডিফল্ট ফোল্ডার যেখানে ওইখানেই। ডিফল্ট ফোল্ডার, দাঁড়ান আমি আপনাকে বলি। হ্যাঁ, ডিফল্ট ফোল্ডার এটা কি প্রজেক্টের মধ্যে কি আরেকটা ফোল্ডার, আলাদা ফোল্ডার? না না না, আপনার আমি যে বলি, রুটের মধ্যে আছে রুট। হ্যাঁ রুটের মধ্যে কি রাখছেন? হ্যাঁ, রুটের মধ্যেই। রুটের মধ্যে রাখলে তো পাওয়ার কথা। আপনি আমাকে মানে ব্যাকআপটা দিবেন না? আমি ব্যাকআপটা দিছিলাম। দিছেন না? আচ্ছা ঠিক হ্যাঁ। আছে, একটু সময় দেন আমাকে। আমি আসলে গতকাল একটু ব্যস্ত ছিলাম, আমি দেখতেও পারিনি ওইটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি মানে ওই আপনাকে, জিনিসটা লেআউটের ব্যাপারটা করে দিলে আমি আসলে বাকি কাজগুলো আস্তে আস্তে আগাইতে পারতাম, ওই জন্য আচ্ছা স্টপ হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমাকে এই সেশনটা শেষ করতে দেন, আমি আপনাকে আজকেই একটু করে দেন একটা ব্যাকআপ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে। তো আমার সাথে আজকে আপনার হচ্ছে বুটস্ট্র্যাপ ডিজাইন। তো আমি আপনাকে একটা একদম বেসিক একটা লেআউট দেখাবো, যেটা আপনি যেভাবে চাচ্ছেন, হ্যাঁ লেফট হ্যাঁ। মেনু, উপরে হেডার, কেমনে এগুলো রেসপন্সিভ হবে, এইসব জিনিসগুলো আমি আজকে আপনাকে দেখাবো। এবং আচ্ছা ওইটা করার পরে ওইটার উপরেই আমি আপনাকে একটা টাস্ক দিব, আপনি জাস্ট আমাকে এর পরের দিন আমাকে একটা ইয়েটা দেখায় যে আপনি কেমনে দাঁড় করাইছেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে আপনাকে আমার স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ, দেখতেছেন? এখনো আসে নাই। হ্যাঁ আসছে, দেখতেছি। আচ্ছা ঠিক আছে। তো আমি আপনাকে একদম সিম্পল এটা এই দেখেন, এই লেআউটটা আমি আপনাকে দেখাবো কেমনে কেমনে কাজ করতেছে। ঠিক আছে? হ্যাঁ আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে 12টা গ্রিড কেমনে হয়, দেখছেন? 12টা, হ্যাঁ। এটা আমি পরে আপনাকে এক্সপ্লেইন করব। আচ্ছা এটা হচ্ছে আমার বেসিক লেআউট। তো লেফট মেনু আছে, মাঝখানে কন্টেন্ট, আর নিচে একটা ফুটার। শেষেরটা হ্যাঁ। আমি পরে আপনাকে বুঝাবো এটা কেমনে করছি। তো আচ্ছা আমাদের কাজ হচ্ছে, আপনি যখন বুটস্ট্র্যাপ তো আলাদা একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে পুরো হ্যাঁ একটা কি বলবো, থার্ড পার্টি টুল বলতে পারেন আপনি। মানে হ্যাঁ। একজনের করা কাজ আপনি আপনার প্রজেক্টে রেসপন্সিভ ডিজাইন করার জন্য ইউজ করতেছেন। তো আচ্ছা। আমাদেরকে প্রথমে কি করতে হবে, ওদের কিছু বিল্ট ইন ফাইল থাকে। ঠিক আছে? ধরেন হুম। ওদের 3টা ফাইল থাকে। আমি এক জায়গাতে কপি করে আপনাকে দেখাচ্ছি, এটা করা জিনিস। তো আমি এটাকে কি করব, এখানে আনবো, হেডের ভিতরে দিয়ে দিলাম। দেখেন 3টা ফাইল থাকে, একটা হচ্ছে হ্যাঁ ওদের বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা। ঠিক হ্যাঁ আছে? এখন আপনি যখন এটা ওদের ওই অনলাইনে হোস্ট করা ফাইল, তো এটা কি হ্যাঁ। করবেন, আপনি এইখানে গিয়ে অনেক কিছু দেখতে পারবেন, বা আপনি চাইলে এটা নিজে ডাউনলোড করে আপনি লোকালি রাখতে পারবেন। দেখছেন? আচ্ছা। এখানের মধ্যে হ্যাঁ সে বুটস্ট্র্যাপের সব ক্লাসগুলো বাই ডিফল্ট সে ডিফাইন করে রাখে কোথায়, ওর সিএসএস ফাইলটাতে। আচ্ছা। এবং সেই সাথে আরো 2টা ফাইল আছে। এই 2টা ফাইল হচ্ছে এখানে বাই ডিফল্ট, আপনি খেয়াল করছেন কিনা জানি না, অনেক সময় দেখবেন যে ওয়েব পেজে এরকম ধরনের কাজ থাকে। দেখছেন? আপনি টগল যখন করতেছেন, হ্যাঁ দেখছেন এটা নেভিগেশন বারটা নিচে নামতেছে, আবার উঠে হ্যাঁ হ্যাঁ। যাচ্ছে। আবার আপনি যখন ইয়ে করে দেন, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, সে বাই ডিফল্ট আবার কিছু জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করতেছে, কে? বুটস্ট্র্যাপ। তো এটা কিন্তু ওর বাই ডিফল্ট একটা ফাংশনালিটি। মানে এটা আপনাকে কিছু করতে হবে না, ও আপনাকে বাই ডিফল্ট দিয়ে দেয়, আপনি জাস্ট আপনার মতো কাস্টমাইজ করে নেবেন। হুম। এটা আপনি সব বাই ডিফল্ট সব ইয়েতে পাবেন। এবং আপনি যদি এটাকেও যদি কাস্টমাইজ করতে যান, ওইটার জন্য আপনাকে একটা আলাদা ফাইল করে আপনি এটাকে হুম। কাস্টমাইজ করতে পারবেন। তো আচ্ছা। এইটার জন্য হচ্ছে আপনার এখানে এই ফাইলটা আছে, দেখছেন? হুম। ও 2টা ফাইল ইউজ করে। এইটা একটা, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড হ্যাঁ বুটস্ট্র্যাপের জন্য। তো এটা হিউজ কোড এখানে। এই দেখেন, আমি আপনাকে এইটারও দেখাই। তো এটা মানে কখনো ইয়ে করবেন না, না করেই ভালো। আপনি যদি বা সিএসএস ফাইলটাকে আপনি ম্যানিপুলেট করতে পারেন, এটাকে না করেই ভালো। দেখছেন এখানে অনেকগুলো জ্যাকুয়েরি বা জাভাস্ক্রিপ্ট কোড, হুম। অনেকগুলো লাইন লিখছে, ওদের ডিফল্ট অনেক কাজ এখান থেকে হচ্ছে। তো আপনি যখন বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করবেন, উপরে 3টা ফাইল সবসময় খেয়াল রাখবেন, এগুলো আমাকে দিয়ে দিতে হবে। সোজা আচ্ছা কথা। এবার আমি যাই, আমি কি ডিফাইন করলাম, উপরে 3টা ফাইল দিয়ে দিলাম। এবার আমি ওর স্ট্রাকচারটা দাঁড় করি। আচ্ছা, এইখানে একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে অবশ্যই। আমরা যখন যখন ডিফল্ট একটা প্রজেক্ট নিতেছি, ওইটা হ্যাঁ, কি রেসপন্সিভ হচ্ছে না না বাই অবশ্যই ডিফল্ট? হচ্ছে, অবশ্যই হচ্ছে না। আপনি রেসপন্সিভ করতে পারবেন না, তো কারণ
এই ফাইলগুলো যদি আপনি স্পেসিফিক ফাইল না দেন, স্পেসিফিক ফাইলের মধ্যে কি হয় জানেন, হ্যাঁ ও কোন স্ক্রিনের জন্য কত সাইজে রেন্ডার করলে, কত হ্যাঁ উইথ পিক্সেলে রেন্ডার করলে আপনার জিনিসপত্র সব ঠিকঠাক ভাবে আসবে, ওগুলো সব হ্যাঁ ওই ফাইলের মধ্যে ডিফাইন করা। শুধু এখন ফাইলে তো ডিফাইন করলে তো হবে না, আপনার ওই ফাইলের মধ্যে যে ক্লাস বা আইডি গুলো আছে হ্যাঁ এগুলো আপনার ওই ডিভের মধ্যে বা ওই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে সব ইউজ করতে হবে। আপনি আমার কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস, যেটা হ্যাঁ আমাদের তো মাস্টার পেজটা হইতেছে আপনার লেআউট। হ্যাঁ তো মাস্টার পেজটা যদি লেআউট হয়, এই জিনিসটা যদি আমি মাস্টার পেজে অ্যাপ্লাই করে দিই, তাহলে সব পেজের জন্য কাজ করবে? অবশ্যই কাজ করবে। তাহলে আমরা রিয়েল হ্যাঁ লাইফে যখন কাজ করব তখন আমরা এটা মাস্টার পেজেই দিব, এখানে দিব না, আচ্ছা ইন্ডিভিজুয়াল পেজে ধরে ধরে দিব না। আপনি আচ্ছা মাস্টার পেজে দিয়ে দেবেন এবং বাকি সব পেজের জন্য সে লেআউট রেসপন্সিভ করে দিবে। আচ্ছা। তো আমি তো দেখাচ্ছি এটা আপনাদের ডেমোর জন্য, আপনি প্র্যাকটিস কখনোই করবেন না। এই জিনিসটা আপনি সবসময় ইয়েতে দিয়ে দিবেন, লেআউটে। লেআউটে দিয়ে দেবেন। যদি আপনার অন্য কোনো পেজে ডিজাইন ডিফারেন্ট হয় সেটা ডিফারেন্ট কেস, অন্য কথা। আচ্ছা আচ্ছা কমন ডিজাইনের জন্য আপনি এটা লেআউটে দিয়ে দিতে পারবেন। আচ্ছা। আমি যাই। তো এখন আমি কিছু জিনিস ওই বডির ভিতর কিছু ইয়ে রাখছি, ট্যাগ রাখছি, ওগুলোকে আমি এখানে কপি করি। ওর আবার ডিফল্ট একটা নেভিগেশন প্যানেল ক্লাস থাকে, বুঝছেন? কার হ্যাঁ বুটস্ট্র্যাপে হচ্ছে, এই দেখেন এই জায়গার মধ্যে ডিফাইন। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি যখন এখানে আচ্ছা, ওই যে উপরে যে বুটস্ট্র্যাপের যে ব্যাপারটা দেখাইলেন আমারে, আমি হ্যাঁ কিন্তু এই জিনিসটা ওই অ্যাডমিনের লেআউট পেজের মধ্যে অ্যাড করি নাই। করেন নাই না? আচ্ছা, না। এটা আপনি লেআউট পেজের মধ্যে অ্যাড করবেন, সবসময় আচ্ছা খেয়াল রাখবেন ওইটা এখন অ্যাড করে দিবেন। যদিও আমি দেখবো ওটা দেখে আপনাকে আচ্ছা বলবো আপনি কি করবেন। তো আচ্ছা। দেখেন নেভিগেশনের জন্য তার একটা ক্লাস আছে, হ্যাঁ নেভ। দেখেন আমি যখন এখানে লিখবো, দেখেন সে আমাকে সাজেস্ট করতেছে। এটা তখনই সাজেস্ট করবে যখন আপনি উপরের লিঙ্কগুলো ওই ফাইলগুলো রেখে দিবেন, তখন। আচ্ছা বাই ডিফল্ট ধরেন আমি ওই সেদিন বলছিলাম আপনাকে কলাম এলজি, দেখছেন এটা বাই হুম ডিফল্ট ওইখান থেকে নিচ্ছে সে ওই উপরের লিঙ্কটা থেকে। তো আমি আরো যদি দিই কল এমডি, ধর আমার মিডিয়াম ডিভাইসের জন্য, সেম আমার স্মল ডিভাইসের জন্য, এরকম আপনি প্রত্যেকটা ডিভাইসে যাতে রেন্ডার ঠিকঠাক ভাবে হয়, আপনি এরকম প্রত্যেকটা ইয়ের জন্য ডিভাইসের জন্য ক্লাসগুলো ডিফাইন করে দিতে পারেন। তবে হ্যাঁ, আপনার অনেক ধরনের কেস আসতে পারে। ধরেন একটা ডিভাইস, ধরেন ল্যাপটপ বা ডেস্কটপের তো আপনার মনিটরের যে রেজলিউশন বা যে হুম হাইট উইথ এগুলো ধরেন সে পিক্সেল দিয়ে ডিফাইন করে দিচ্ছে, ওই হুম। ক্ষেত্রে ধরেন ফিক্সড। এখানে অনেক সময় এমনও কেস হতে পারে আপনি একটা ডিফারেন্ট ডিভাইসে যাচ্ছেন কিন্তু দেখবেন যে বুট স্ট্র্যাপ এটা কি করে নাই, ওই রেসপন্স করে নাই। ওই রেসপন্সিভের জন্য ওই কোডটা তার লেখা নাই। তখন আপনাকে আরেকটা কোড, একটা অপশন আছে, ওটাকে বলছে মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরিতে হয় কি, ধরেন আপনার যদি কাস্টম কোনো হাইট উইথ থাকে, তখন আপনি ওটা ওখানে ডিফাইন করে দিলে ওই ডিভাইসের জন্য আপনি কেমনে আপনার ডিজাইনটাকে রেন্ডার করবেন কাস্টমারটা আপনি দেখাইতে পারেন। আমার আচ্ছা। কথা বুঝে গেছে? ধর হ্যাঁ। আমি করতেছি এখন 4টা ডিভাইসের জন্য, হুম ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, ট্যাব, আর হচ্ছে একদম ছোট যদি আরো ছোট মোবাইল বা স্মার্টফোন হয় তার জন্য। এর আচ্ছা বাইরে যদি কোনো ডিভাইস থাকে ওর জন্য আপনি চাইলে স্টাইল এখানে ডিফাইন করতে পারবেন। আচ্ছা। তো এখন ধরেন আমি এখন আমি নেভিগেশন বার দিই। এখন দেখি আমার এখানে ডিজাইনটা কেমনে রেন্ডার করতেছে। অলরেডি চলে আসছে আমার। এখন দেখেন এখানে শুধু আমার আমি এখানে ডিফাইন করছি, দাঁড়ান আমি এটা একটা একটা করে আসি। ঠিক আছে, এটা হচ্ছে আমার নেভিগেশন প্যানেল। ও হ্যাঁ দেখেন
বুটস্ট্র্যাপের একটা ডিফাইন নেভ বার আছে। ও করে কি, আপনি যখনই নেভিগেশন নেভ ট্যাগটা ইউজ করবেন, ওর জন্য একটা সে বাই ডিফল্ট একটা ক্লাস রাখছে নেভ বার, ঠিক আছে? তো নেভ বারের ভিতরে এবার সে কি করছে, ডিভ ক্লাস দিছে, ঠিক আছে? ডিভ ক্লাসের মধ্যে দেখেন একটা কন্টেইনার রাখছে। এখানে দুইটা জিনিস আছে, একটা আপনি কন্টেইনারও দিতে পারেন, আবার কন্টেইনার ফ্লুইডও দিতে পারেন। একটা জিনিস খেয়াল করেন এখন ডিফারেন্স। আচ্ছা, দুইটা দিলে তফাৎটা কি হইব? শুধু কন্টেইনার দিলে কি হইব আর কন্টেইনার ফ্লুইড দিলে কি হইব? অবশ্যই তফাৎ আছে। নেভ আরেকটু আপনাকে নেভ বার কোথায় না, নেভ বার দেখেন, এইটাও কিন্তু ডিফাইন করে একটা ক্লাস। এটা যখন আমি দিব, হ্যাঁ, বুঝছেন, ওর ইয়েতে মেনুতে সে কিছু একটা বর্ডার ডিফাইন করে দিছে, সাথে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে ব্ল্যাক, বাই ডিফল্ট যেটা সে ইউজ করে বুটস্ট্র্যাপ। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে কন্টেইনার দিছি, ঠিক আছে? কন্টেইনার ফ্লুইড একটা কন্টেইনারে করে কি, আমি আপনাকে একবার বলছিলাম কন্টেইনারে রেসপন্সিভ ডিজাইনে আপনি কখনো পিক্সেল ইউজ করবেন না। পিক্সেল কখনোই রেসপন্সিভের জন্য সুবিধার হয় না, কারণ সে ওই মাপটাকে কখনো ওর মতো করে অ্যালাইন করতে পারে না। সেক্ষেত্রে আপনার কি হয়, সে পার্সেন্টেজ ইউজ করে, ফিক্স থাকে। তো সে তাকে কি দিয়ে দিতে হবে, একটা পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। পার্সেন্টেজ দিলে ওর জন্য এটা রিসাইজ করতে ইজি হয়ে যায়। এটা ডিফল্ট ক্রাইটেরিয়া বলতে পারেন কার, রেসপন্সিভ ডিজাইনের। আপনি যখন এটাকে পার্সেন্টেজে ডিক্লেয়ার করবেন, তখনই সে কি হবে, যে কোনো সাইজে সে যে কোনো ভাবে রেন্ডার করতে পারবে ওই ডিভাইসের জন্য, বা যে কোনো একটা ডিফারেন্ট কোনো একটা মেনু কি বল ডিভাইস বা কোনো একটা ল্যাপটপ ফোনের জন্য সে ঠিকভাবে রেন্ডার করবে। কন্টেইনার দেওয়াতে কন্টেইনার কি ইউজ করছে, কন্টেইনার হচ্ছে আপনার একটা ফিক্সড পিক্সেল ইউজ করতেছে। তো ফিক্সড পিক্সেল ইউজ করার কারণে দেখেন দুইটা ডিফারেন্স আছে এখানে। দেখেন, আমি যখন ফ্লুইড দিছি, ও একদম লেফট মোস্ট সাইড আর রাইট মোস্ট সাইডে দেখছেন ওইটাকে অ্যালাইন করে নিছে। আমার স্ক্রিন যত বড় হবে, পাশে মেনুগুলো দেখেন তত দূরে চলে গেছে। এটা হয়েছে আমার কন্টেইনার ফ্লুইডের জন্য। যেহেতু আমি 100% উইথ ডিক্লেয়ার করতেছি, সে কি করে ওগুলোকে একদম সাইডের দিকে নিয়ে যাচ্ছে। খেয়াল করছেন? বুঝতে পারি নাই যেটা এটা চেঞ্জটা যে আসছে ওটা দেখতেই পারি নাই। দেখতেই পারেনি? আচ্ছা, দাঁড়ান আমি আবার করে দিই। কন্টেইনার, দেখছেন? হ্যাঁ, এই জায়গার মধ্যে কিন্তু একটা ব্ল্যাঙ্ক রয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, একটা ব্ল্যাঙ্ক রয়ে গেছে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক রয়ে গেছে। আপনি যদি এখন ওই ব্ল্যাঙ্কটাকে যদি রিমুভ করতে চান, আপনাকে পার্সেন্টেজে ডিক্লেয়ার করতে হবে। ফ্লুইড অ্যাকচুয়ালি পার্সেন্টেজে ডিক্লেয়ার করতেছে। আচ্ছা, এবার আমি নিজেই দেখেন, আপনার ওই ফাঁকা জায়গাটা রাখার তো দরকার নেই, তাই না? আপনার মেনু তো আরো বাড়তে পারে। হ্যাঁ, আপনি কি করবেন, আপনি যতই ডিক্লেয়ার করবেন এখানে মেনুটা আস্তে আস্তে লেফট থেকে রাইটের দিকে যেতে থাকবে, রাইট? হ্যাঁ, তো আমার সামনের স্পেসটা তো রাখার দরকার নেই। তো স্পেসটা যাতে না থাকে, সে একদম ওই লেফট মোস্ট সাইড থেকে মেনুগুলোকে রেন্ডার করা শুরু করবে, যদি আমি কন্টেইনার ফ্লুইড ইউজ করি। হ্যাঁ, ঠিক আছে? এবার আসি এখানে ন্যাভ হেডার। এখানে দেখি যদি আমি এটাকে তুলে দিই,
এখানে দেখেন এই সেকশন যেটা আমি রাখছি হ্যাঁ ডিভ নেভ বার হেডার, এখানে চাইলে দেখেন আপনি চাইলে লোগো দিয়ে দিতে পারবেন। এই দেখেন এই জায়গায় লোগো একটা আসছে না, হ্যাঁ লোগো যখন আপনি ডিফাইন করবেন আপনি লোগোর জন্য ও এখানে একটা ফিক্সড নেভ বার হেডার নামে একটা অপশন রাখছে দেখছেন। হ্যাঁ যদি ধরেন কোনো কোম্পানির লোগো বা কোন একটা আইকন যদি আপনি দিতে চান তখন হ্যাঁ আপনি জাস্ট এটাকে এখানে রেন্ডার করে দিবেন, একটা ইমেজ দিয়ে দিতে পারেন বা কোন একটা ইমেজের লিংক যদি আপনি পারেন, সোর্স ইমেজ সোর্স বলেন বা ইমেজের লিংক যদি থাকে আপনি এখানে হুম, ডিফাইন করে দিতে পারেন জাস্ট এই আচ্ছা জিনিসটা রেন্ডার করার জন্য যদি আচ্ছা আপনি চান। কারণ আমাদের আচ্ছা প্রায় সময় হয় কি কোন একটা ওয়েবসাইটে হয় কি লোগোটা সবসময় কোথায় থাকে, টপ মোস্ট হ্যাঁ লেফটে থাকে, রাইট? হ্যাঁ এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ডিফল্ট ক্রাইটেরিয়া, যদি আপনি লোগো রাখতে চান লোগোটাকে এখানে বসে দিতে পারবেন। আচ্ছা এবার আচ্ছা এখানে একটা মজার ব্যাপার আছে, এখানে দেখেন কোলাপস এবং নেভার কোলাপস, খেয়াল হ্যাঁ করেন এই জিনিসগুলো আমি ইউজ করি তখনই আপনি একটা জিনিস খেয়াল করছেন না, ধরেন আমি যখন এটাকে এভাবে নিয়ে দিলাম না, হ্যাঁ আমি তো এটাকে বলছে কোলাপস, যখন হ্যাঁ আপনি দিলেন আবার চলে গেল। হ্যাঁ এই ক্লাসটা মূলত এই ফাংশনালিটিটা ইউজ করার জন্য ইউজ করছে, কোনটা নেভার কোলাপস। নেভার গলা কোলাপস হ্যাঁ, তখন হয় কি সে আপনি যখন এটাকে এভাবে দিচ্ছেন এটা নিচে নামতেছে, আবার যখন তুলে দিচ্ছেন আবার উপরে চলে যাচ্ছে। এখানে একটা মজার ব্যাপার আছে, আমি আপনাকে বলছি সে জেএস ফাইল ইউজ করতেছে, এটা কিন্তু প্রোগ্রামেটিক্যালি করছে কাজটা। হ্যাঁ এটা মূলত হচ্ছে যেটা ওদের ডকুমেন্টেশনে বলে, কাদের বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন, ওরা অ্যাকচুয়ালি চেকবক্স আছে না, আমরা হ্যাঁ চেকবক্স ইউজ করি না কন্ট্রোল, হ্যাঁ 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 চেকবক্সটাকে সে টগল ফাংশনালি কনভার্ট করে দেয়, এটা অ্যাকচুয়ালি একটা চেকবক্স। আচ্ছা ঠিক আছে, ওরা কেমনে ওদের ওদের লজিক ইউজ করে এই চেকবক্সটাকে টগলে কনভার্ট করে আপনাকে এই ফিচারটা দিচ্ছে। আচ্ছা এবার এখানের মধ্যে এসে দেখেন আমি ইউএল ট্যাগের মধ্যে আবার লিস্ট আকারে আমার নেভিগেশন মেনুগুলো দিয়ে দিলাম, হুম, দেখছেন হ্যাঁ এগুলো হচ্ছে এই মেনুগুলো যখন এটা কলাপস হওয়ার পর আসতেছে আসতেছে। হ্যাঁ বাই ডিফল্ট দেখেন ও কিন্তু দুইটা জিনিস করছে, ও আপনার মেনু যখন ল্যাপটপে রেন্ডার হচ্ছে, এখন আমরা তো ল্যাপটপে দেখতেছি, হ্যাঁ ঠিক আছে ল্যাপটপে দেখছি বিকজ সে আমাদেরকে মেনুটা এভাবে দিচ্ছে, ও শুধু হ্যাঁ এই কাজটা শুধু মোবাইলের জন্যই রাখে, মোবাইল ভিউর জন্যই, টগল ভিউটা। ঠিক আছে, ও যখন ও কিন্তু এখন সাইজটা রিড করে ফেলতে পারতেছে, তাই সে কি করছে এটাকে আবার টগল ভিউতে নিয়ে যায়। এখন যদি আমি এটাকে আবার বড় করে দিই দেখেন হুম, ও আবার এটাকে ফুল লেন্থে নিয়ে যাচ্ছে এবং ওইটাকে টোটালি হাইড করে দিচ্ছে। হ্যাঁ এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এই জিনিসটা করতেছে মূলত এই ট্যাগটা ইউজ করে, এই যে এইটা ইউজ করে মিডিয়া স্ক্রিন বলে। মিডিয়া স্ক্রিনের একটা সুবিধা হচ্ছে দেখেন কোন ডিভাইসের ম্যাক্স উইথ কত হইতে পারে সেটার উপর বেস করে আপনি চাইলে আলাদা স্টাইল রেন্ডার করতে পারেন। ঠিক আছে, যদি দেখেন যে আমার আমার এরকমও হইতে পারে, ধরেন আপনি এটা হচ্ছে আমার ডেস্কটপ ভিউ, ঠিক আছে, হুম, এখানের মধ্যে ধরেন এই জায়গাটার মধ্যে আমার মাউস কিটাকে আপনি দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটার মধ্যে আমার কোনো লেখা নেই, ঠিক আছে, হুম, আমি চাইলে যখন আমার স্ক্রিনটা ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেল, আমি চাই এখানে একটা লেখা আসুক, আপনি চাইলে এই মিডিয়া কোয়েরির মাধ্যমে একদম কাস্টম একটা ডিজাইন শুধু স্পেসিফিক ওই মোবাইলের জন্য করতে পারবেন। আপনি আচ্ছা আমার কথা বুঝছেন? হ্যাঁ 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 তো এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটা যখন আপনি কাস্টম এমনকি ধরেন আপনার ডেস্কটপ ভিউ বা ল্যাপটপ ভিউতে একরকম আসলো, আপনি চাইলে মোবাইলের জন্য পুরোপুরি সম্পূর্ণ আলাদা ডিজাইন ডিফাইন করতে পারবেন ওই মিডিয়া কোয়েরির মাধ্যমে। মানে কি ডেস্কটপে দেখবেন একরকম ডিজাইন, আবার মোবাইলে কি দেখবেন টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন, এটা আপনি টোটালি মিডিয়া কোয়েরিতে করতে পারবেন। আচ্ছা এখন দেখেন এখানে আমি দুইটা ইউএল ইউজ করছি, দেখেন একটা ইউএল কিন্তু বাই ডিফল্ট দেখেন লেফটের মধ্যে আছে, হ্যাঁ লেফট সাইডে রেন্ডার করতেছে না, আমার ধরেন লোগো হোম অ্যাবাউট এগুলো তো লেফটে। লেফটে এখন হ্যাঁ দেখেন হ্যাঁ লগইনে কিন্তু আরেকটা আছে নেভার, ও দেখেন লগইনের জন্য আরেকটা ইউএল ডিফাইন করছে, ইউএল ট্যাগ মানে লিংকের জন্য আর কি। হুম তো এখন এখানে দেখেন এই জায়গার মধ্যে ও সেম ক্লাস ডিফাইন করছে নেভ, নেভ বার নেভ, শুধু করছেটা কি দেখেন নেভ বার রাইট নামে আরেকটা অ্যালাইনটা চেঞ্জ করে দিয়েছে অ্যালাইনটা চেঞ্জ করে দিয়েছে, এটা হচ্ছে বিল্ট ইন ক্লাস। এখন দেখেন এইখানে আমি আমার যদি তুলে একটা দিই কথা দেখি কি
বলেন। আচ্ছা, এইখানে কিন্তু আমাদের যে ওই যে 12টা কলাম আছে, 12টা কলাম নিয়ে কিন্তু সম্পূর্ণ কাজটা হইতেছে। হ্যাঁ তো এইখানে কিন্তু আমরা কোথাও ডিক্লেয়ার করি নাই যেটা টপে হইব না মিডল হইব না বটম হইব। কোনটা? এই যে আপনার লগ আউট লগ ইন যেটা আর কি, লগ ইনের যে ন্যাপবারটা, এটা কিন্তু আপনি ইয়ের ভিতর ডিফাইন করছেন, কন্টেনারের ভিতর ডিফাইন করে দিচ্ছেন ভাই। আপনি আমার কথা বুঝছেন? আচ্ছা আমি আচ্ছা কিন্তু কন্টেনারের ভিতর ডিফাইন করে রাখছি যে এটা আমার 12 কলামের ইয়ের মধ্যে ঢুকে যাবে। বুটস্ট্র্যাপ যদি আপনি ইউজ করেন, আপনার প্রথম হ্যাঁ, সূত্র হচ্ছে যে কন্টেনার নাহলে কন্টেনার ফ্লুইড, দুইটা যে কোনো ইউজ করবেন। আচ্ছা, ওইটা আর কি এরপরে বুটস্ট্র্যাপের ডিফল্ট কোড ওইটা নিয়ে নিছে ওই জায়গাতে। ও ডিফল্ট কোডটা নিয়ে নিছে, হ্যাঁ ঠিক আছে। নেভবারের জন্য ওর ডিফাইন করা আছে যে ভাই 12 কলামের মধ্যে তুমি এদেরকে কেমনে বসাই দিবা, এটা তুমি এই ক্লাস দিয়ে করে দাও আচ্ছা, সোজা হিসাব। হ্যাঁ এবার বুঝতে পারছি। এবার আসবে, এখন আর মজার জায়গা আসবে আপনার, আপনি যেটা বলতেছেন হ্যাঁ নেভের জন্য সে ডিফাইন করে রাখছে। এবার আমি হ্যাঁ যদি যাই, এইবার ধরেন আমি কন্টেন্টে চাই আস্তে আস্তে, হ্যাঁ এখানে আসি। খেয়াল করছেন আমি কিন্তু বুটস্ট্র্যাপ অলরেডি ডিফাইন করে দিতে করে আরেকটা ক্লাসে আরেকটা ডিপ সেকশনের জন্য, খেয়াল করছেন হ্যাঁ হ্যাঁ কন্টেনার ফ্লুইড। হ্যাঁ এবার এখানে যাই, ওকে। আরো সুবিধা হয় আমি যদি এইটাও বন্ধ করি। আচ্ছা, একটু কোডে এখানে থাকেন। এইখানে কিন্তু আমরা হ্যাঁ কত নাম্বার রতে পড়বে এই ব্যাপারটা কিন্তু বইলা দিতেছি না। রো আমরা এখানে অলরেডি ডিফাইন করে দিছি। রো ডিফাইন করছি ঠিক আছে, কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত কয়টা রো আছে? একটা না আরো বেশি? না, এই মুহূর্তে তো একটাই আছে, এটা পুরোটা একটা। আচ্ছা, তাইলে যদি এটা আরেকটা রো হইতো তাইলে এটার অ্যাসাইনটা কিভাবে হইতো? ডিভের এক, মধ্যে আরেকটা র অ্যাসাইন করে দিতাম। তাহলে আপনি এভাবে দিবেন সিম্পলি, সেম ভাবে এভাবে দিয়ে প্লাস রো দিবেন। অটোমেটিক দুই ভাগ হয়ে যেত। হ্যাঁ দুইটা দুই ভাগ হয়ে যেত। এখন যেহেতু আমাদের দরকার নেই তাই আমি এখানে আর ডিফাইন করিনি আপনাকে আলাদা রো। আচ্ছা, এখন কথা হচ্ছে যেটা আমি যদি আরো 2-3টা এরকম ডিক্লেয়ার করি এবং আমার 3 নাম্বার রতে কাজ করা দরকার, সেই ক্ষেত্রে ওইটা কি অ্যাসাইন করার দরকার আছে না অটোমেটিক পর দিলে এটা অটোমেটিক পর্যায়ক্রমে নিয়ে নিব, যে এটা প্রথম, এটা দ্বিতীয়, তারপর এটা তৃতীয়? না, আপনাকে এটা অ্যাসাইন ডিফাইন করে দিতে হবে। আপনি ডিফাইন করা ছাড়া বুঝতে পারবেন না ওকে। যেমন দেখেন আমি এখানে আরেকটা ডিফ নিছি, ঠিক আছে। হ্যাঁ ডিফ নেওয়ার পর ওকে আমাকে আবার বুঝাই দিতে হয়েছে যে ওখানে আলাদা একটা রো হবে। আপনি রোটা ডিফাইন করা ছাড়া ওকে কখনো বুঝতে পারবেন না এটা। আচ্ছা, আমি আর ধরেন 4টা আর ডিভ আর নিলাম। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনি তো একই রোর ভিতরে আরেকটা রো তো নিবেন না, তাই না ভাই? না। আপনার রো এর মধ্যে তো সবসময় একটা রো এর মধ্যে কিছু ভাগ থাকবে, কিছু তো হ্যাঁ ডিফ থাকবে, কিন্তু হ্যাঁ আপনি ওইটার ভিতর তো সেকেন্ড ডিফ তো কখনো নিতে চাইবেন না, চাইবেন কি? না না। আপনি ওই রো এর ভিতরেই, মানে এই রো এর ভিতরেই তো কাজটা করতে চাইবেন। হুম হুম ধরেন এইটা একটা সেকশন, তো হুম, এইটার মধ্যে আপনি সব কাজ ছেড়ে ফেলতে চাইবেন, হ্যাঁ আলাদা তো জিনিস নিতে চাইবেন না। হ্যাঁ তো আপনার সবসময় রোটা মানে একটার জন্য ধরেন এই জায়গার জন্য আপনি একটা ডিফাইন করলেন, এইটার মধ্যে একটা রোই থাকবে, হুম। ঠিক আছে। দুই তিনটা তো আপনার তো নেওয়ার দরকার নেই, দরকার আচ্ছা, আছে কি? আমার কোশ্চেনটা যে পরিপ্রেক্ষিতে আমি করছিলাম সেটা হচ্ছে যেটা, হ্যাঁ যখন আমার হ্যাঁ কলাম 12টা হইতেছে, কোন কলামে আমি আমার কন্টেন্ট বা ইমেজ রাখবো আমি কিন্তু তখন বইলা দিতেছি কল 6 বা কল 5 এরকম বইলা দিতেছি। হ্যাঁ তো বলে দিচ্ছেন আমি আপনি। যখন 4টা ডিভ নিলাম তখন কিন্তু হ্যাঁ আমার 4টা র অ্যাসাইন করলাম 4টা ডিভের মধ্যে। তো তখন কিন্তু আমি হ্যাঁ। বলতেছি না যে আমার এটা 1 নাম্বার রো, এটা 2 নম্বর রো, এটা 3 নাম্বার দাঁড়ান, রো, আপনি এরকম। মনে হয় যেটা চাচ্ছেন দাঁড়ান, ওয়েট করেন। রো এর ভিতরে আপনি, আমি বুঝছি আপনি কি ভাগের কথাগুলো বলতেছেন, তো কোনটা হ্যাঁ কত কোন জায়গা জুড়ে নেবে আমি বলি আপনাকে। আপনি এই জায়গাটাতে ধরুন এটাতে আমি রো ডিফাইন করে দিলাম, শেষ। হ্যাঁ এবার আমি এখানে আসি, কল এস এম, এটা দেখেন কিছু কি বুঝছেন?
না আমি আমি কিন্তু দেখেন ডিপের ভিতরে আসলে অ্যাসাইনের ব্যাপারটা বলতেছি না। ধরেন আমি 4টা ডিপ নিলাম, 4টা দিলেন ডিপে 4টা রতে অ্যাসাইন করে দিলাম, প্রত্যেকটা আপনার সেপারেটলি ডিপ, কোনোটার ভিতরে না। তো সেপারেট কলের ডিপ ক্ষেত্রে বলতে কি, দাঁড়ান সেপারেট ডিপ বলতে কি এটার ভিতরে এটার বাইরে? না, বাইরে। প্রত্যেকটা ডিপ একটা ডিপের থেকে বাইরে, প্রত্যেকটা, হ্যাঁ করলেন আপনি। এবং 4টার জন্য রড অ্যাসাইন করলাম। হুম। তো কলামের ক্ষেত্রে কিন্তু আমি বইলা দিতেছি যে তুমি 4 নাম্বারে বসবা, 5 নাম্বারে বসবা, কিন্তু রর ক্ষেত্রে কিন্তু আমি বলতেছি না। এটা কি অটোমেটিক্যালি অ্যারেঞ্জ হইতেছে? এটা অটোমেটিক্যালি অ্যারেঞ্জ হচ্ছে। এটা আপনি আচ্ছা, যখন ডিফাইন করতেছেন, সে ওই হ্যাঁ, ক্লাসটা ধরে কিন্তু আপনার জন্য অ্যাসাইন করে দিচ্ছে ওই জায়গাটা র হিসেবে। আচ্ছা, র সিরিয়াল যেভাবে দিতেছি ওই হিসাবে না না না, অটোমেটিক। এটা যেটা আপনি করতেন এটা শুধু কলমের জন্য করে, রো এর জন্য কিন্তু এই কাজটা করে না। রো তো আমার ভাই ওইরকম ভাগের দরকার নেই, আমার দরকার কলমে ভাগ করা। কারণ আপনি যখন কন্টেন্ট করবেন, একটা হ্যাঁ, রো এর ভিতরে আপনি অনেকগুলো কলাম হইতে পারে। তো এরকম করতে করতে আপনি 12টা কলম পর্যন্ত নিতে পারবেন। মানে রো একটা ভাগের হ্যাঁ, সিচুয়েশন এমন আসছিল যে অনেকগুলা ডিপ, এখন আমি বুঝতে পারতাছি না যে আমার কত নম্বর ডিপের মধ্যে ওই কাজটা আছে। তো আচ্ছা। এই জন্য আমি কোশ্চেন করলাম যে 1 2 এরকম কি না, রো অ্যাসাইন এর করার জন্য প্রয়োজন আছে কিনা। না, রো এর জন্য আপনি অ্যাসাইন করার দরকার নেই। কারণ আমার তো রো এর জন্য তো আমার একটাই রো থাকবে। একটা রোর মধ্যে আমি কলাম হিসাব করতে পারি, কিন্তু হুম, রো 1 2 কখনো এরকম হইতে পারে না। আমি হ্যাঁ, যখন এরকম ডিক্লেয়ার করে দিব, ও হুম, হুম, বুঝে নেবে যে এটা হচ্ছে আমার পরের রোর মধ্যে কলাম হবে। হুম। সোজা কথা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এটা কিন্তু খেয়াল করেন, এটা কিন্তু একটা অলরেডি একটা স্ট্যান্ডার্ড হ্যাঁ, রুলস, ঠিক আছে? আপনি যখন কোন একটা ওয়েব পেজ ডিজাইন করবেন, ওর রো হুম, এর মধ্যে আপনি কলাম কলাম হিসেবে করবেন, এর বাইরে তো আপনি করবেন না। রো যখন ডিফাইন করবেন মানে কি আপনাকে নতুন একটা রো ক্রিয়েট করে আসতে হবে। হুম, রো তো আর আপনি এক জায়গার মধ্যে তার রো ক্রিয়েট করবে না। রো তো আমার সবসময় একই এর মধ্যে হবে, একটাই রো হ্যাঁ, হবে, একটাই রো তাই না? হবে। এই হুম, একটাই রো হবে। কলাম আমার অনেকগুলো হইতে পারে, তাই আমি কলামকে ধরে সেগ্রিগেট করলাম বা কলামকে ভাগ করলাম। ওই জন্য আমরা 12টা ভাগ করি কলামকে। হ্যাঁ, এখন দেখেন, আমি এখানে না দিয়ে করে দিই। দেখেন, আমি জানি যে আমার লেফট মেনু কয়টা, এটাকে 2 করে যদি আমি ধরি, 6 2 12, ঠিক আছে? 12টা কলাম। তাহলে আমার তো ধরেন এই লেফট সাইডে বেশি তো দেওয়ার দরকার নেই। কল এলজি হলে তো আমার এই লেফট মেনুর জায়গাটা হয়ে যাচ্ছে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমার কল এলজির বাইরে আর দেওয়ার দরকার নেই। তাহলে আমি এটাকে কল এলজি 2 এর মধ্যে রাখলাম। তার মানে কি ওই জায়গার মধ্যে সে স্পেসিফিক হয়ে গেল। এবার হ্যাঁ, দেখেন, এবার আপনি যেটা কলামের কথা বলছেন, এটা হচ্ছে আমি ফার্স্ট এরটার জন্য ডিক্লেয়ার করলাম, প্রথম কলাম। হ্যাঁ, এবার এখানে আসি, এবার এইখানে এসে এটাকে আমি এলজি করে দিই। তাহলে আমার হইল 2 2 আর 8 10, 10 যদি হয়, দেখছেন ও হ্যাঁ, কিন্তু 8 পর্যন্ত নিয়ে নিছে অলরেডি। হ্যাঁ, এটা 2 কল এলজি 2, ও হ্যাঁ, ওর পর্যন্ত উইথ নিছে। কল এলজি 2 মানে কি জানেন? কল এলজি 2 মানে ওখানে স্পেসিফিক উইথ ডিফাইন করা থাকে কত পার্সেন্টেজে, ধরেন 56.66%। ওই হ্যাঁ, পার্সেন্টেজের মধ্যে সে জায়গাটা অ্যালোকেট করে ফেলে, মানে এর বাইরে যে সে বাইরে আর যাইতে পারবে না। আচ্ছা, সেরকম কল এলজি 8 হ্যাঁ, এর জন্য সেম জিনিস। ও একটা বুটস্ট্র্যাপ ফাইলটা আপনি ঘাটলেই দেখবেন, এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম। এখানে অনেকগুলো ক্লাস ডিফাইন করা আছে এই ফাইলটার মধ্যে। আপনি আচ্ছা, একটা একটা দেখবেন এখানে কত হ্যাঁ, কত মার্জিনে কত উইথে নিচে এই জিনিসগুলো আপনি এগুলো দেখলে বুঝবেন। তো আচ্ছা, ওর জন্য দেখেন কল এলজি 8 যখন দিলাম, ও কোথায় স্পেসিফাই করে নিছে, এই জায়গা পর্যন্ত নিছে। হুম, তাহলে আমি এখন কতদূর করলাম? 2 + 8, হ্যাঁ, 10টা কলাম নিয়ে ফেলছি। 10টা গেছে, হ্যাঁ, 10টা গেছে, আরো 2টা আছে, আমি চাইলে এদেরকে অ্যালোকেট করতে পারি। এবার আমি এইটাকে দিই, আর একটু দিই। এবার আমার হয়ে গেল 12টা। পুরোটাই, 12টার হ্যাঁ, এবার পুরোটাই আমি নিলাম। হুম, এবার 12টা করে ছেড়ে দিই। দেখেন 12টার মধ্যে আমি আরো ভিতরে 2টা ছোট ছোট ডিপ নিয়েছি, ওরা এখানে অ্যালোকেট হয়ে যাবে। হুম, দেখেন এটা কিন্তু আমার টোটালি 12টা কলাম, সে 12টা কলাম অ্যালোকেট করছে, 12টা অ্যালোকেট করছে, এবং ওদেরকে আমি রেঞ্জ দিয়ে দিছি। এখন যদি ধরেন আমি মাঝখানেরটাকে যদি একটু কমাতে চাই, কমায় যদি আরো কিছু দিতে চাই, এটা ছোট হয়ে যাবে। মানে কি ওর উইথটা কমে যাচ্ছে। হ্যাঁ, উইথ কমে গেলে দেখেন কি হয়, ছোট হয়ে গেল না? হ্যাঁ, তার মানে কি আপনি চাইলে আরো আর কি বেশ কিছু জিনিস ওখানে অ্যালোকেট করে দিতে পারবেন। হ্যাঁ, এইবার এটা আমি বন্ধ করে দিই, এটা আমার থেকে কেন জানি বদারিং লাগে, এটা বাদ দিই।
আপনার কি মনে হয় ধরেন আমি যদি 12টা কলামের বাইরে দিই, এটা ওর রেজাল্টটা ওর আউটপুটটা কি হওয়া উচিত এই এটার পরিপ্রেক্ষিতে? ধরেন এটা চাইপা যাওয়া উচিত। কোথায় যাবে? মানে আপনার ধরেন 12টার বেশি যদি আমি 14টা দেই, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তো আপনার ওই 14টাই 12টার মধ্যে দেখানো দরকার। না, সেই ক্ষেত্রে হ্যাঁ ওই কাজটা সে করে না। এটা হচ্ছে ওইটা ফিক্স করা, এটা আমি পরে আসি। যেহেতু আপনি এটা, আমি জাস্ট আপনার আনসারটা জানতে চাচ্ছিলাম আর কি। ওইটা সে অ্যাকচুয়ালি করে না। এইটা অ্যাকচুয়ালি সে করে কি জানেন? ও আপনি যখন সে দেখছে 12টার বেশি হয়ে গেছে, সে তো আর অ্যালোকেট করতে পারছে না। ও কি করে জানেন? নিচের লাইনে চলে যায়। আচ্ছা এই যে এই জায়গার মধ্যে অ্যালোকেট করা শুরু করে দেয়। এইখানেও 12টা শেষ হয়েছে, এবার এখান থেকে আবার নিচ থেকে শুরু করে। এরকম করতে আচ্ছা করতে যত নিচে যাওয়া যায় 12টা শেষ করে মানে নিচে 12টার পরের থেকে র হিসাবে শুরু হয় আবার। আবার রো হিসেবে শুরু হয়। রো হিসেবে শুরু হয় নিচের থেকে শুরু করে। যদি আপনার ধরেন 12'র পর 24টা, তো নিচে হুম, উপরে 12টা, নিচে 12টা হবে এরকম। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এবার ধরেন আমি দিলাম, আপনি এই জিনিসটা সুন্দর দেখবেন এখানে, মানে এটা কেমনে করতেছে হ্যাঁ দেখাই আপনাকে। এটা হচ্ছে ফুটারটা না দিই, ফুটারটা বন্ধ রাখি। আমি আগে আপনাকে জাস্ট 12টা দেখেন। আমি দেখেন এক এক করে নিছি। হ্যাঁ একের জন্য সে একটা অলরেডি উইড ক্রিয়েট করে রাখছে, কি ওর বাইরে সে যাবে না। হ্যাঁ দেখছেন হ্যাঁ নিচে দেখেন, এই এই জায়গার মধ্যে আপনি অনেক কিছু অ্যালোকেট করতে পারবেন। এটা হচ্ছে হুম, ধরেন এটা যদি আমি এক এক করে নিই, এটা আপনার উপর, আপনি কত হিসেব করে নেবেন। এখন যদি আমি এটা বাড়াই দিই, বাড়াই দিলাম, ওই দেখেন নিচে চলে হুম, করা হ্যাঁ থাকে যে আমার কত উইডথের হলে আমি এর পরের থেকে আর আসবো না, এই দিকে উপরের রোতে থাকবো না। তখন আমি কি করব, নিচের রোতে আস্তে আস্তে বাড়াতে থাকবো। আপনি যত দিবেন তত সে একটা একটা করে বাড়াতে থাকবে। হুম, এবার ধরেন আমি একটা জাস্ট ছোট্ট একটা ডিজাইন দিই। সেটা হচ্ছে ধরেন নেভ বারের পিছনে একটা কালার দিব। জাস্ট কালার যদি দিতে চাই, সাইড নেভ দিলাম, জাস্ট একটা স্টাইল ডিজাইন করব। ঠিক আছে, এখানে আমি হ্যাঁ একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার একটা দিলেন। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আর কি। আচ্ছা এখানে যতটুকু একটা কোশ্চেন, আমরা যে স্টাইল শীটের কোডগুলা করতেছি ওইটা হ্যাঁ, কি আলাদা স্টাইল শীটের ফাইলের মধ্যে করলে ভালো না ওই পেজের মধ্যে করলে ভালো? আলাদা ফাইলে করবেন, আচ্ছা সবসময় আলাদা ফাইলে করবেন। আমি তো আচ্ছা ডেমনস্ট্রেশনের সুবিধার জন্য করতেছি, নাহলে আমাকে এগুলো আপনাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখাতে গেলে তখন দেখবেন ওইখানে ফাইলে ঢুকতে হচ্ছে। আমি হুম, এই জন্য আপনাকে দেখানোর সুবিধার জন্য জাস্ট এইখানে দেখাচ্ছি। সবসময় আলাদা আচ্ছা ফাইলে করবেন। আচ্ছা এবং আপনি যদি কাস্টম ডিজাইনও করেন, হুম, কাস্টম ডট সিএসএস নামে আলাদা ফাইল করে দরকার হলে কাস্টম সব ওইখানে দিয়ে দিবেন, ওই ফাইলের মধ্যে জাস্ট লিঙ্কটা দিয়ে দিন। এরপর আরেকটা দেখেন, একটু প্যাডিং এর কাজ দিছি, দাঁড়ান আমি প্যাডিংটা তুলে দিই, প্যাডিং টপ তুলে দিই। এটা আমার দরকার নেই এখানে। এখানে সিএসএস এর মধ্যে বুঝছেন হ্যাঁ প্রপার্টির অভাব নেই। আপনাকে একটা প্রপার্টি এক এক কাজে লাগবে আপনার। ধরেন আমার দেখেন, আমি যখন বর্ডার দিছি, বর্ডার না, কালার, ব্যাকগ্রাউন্ড কালার যখন দিছি, কালার দেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। আমার এই লেফট মেনুটা, উপরের মেনু যেটা আছে ওটার থেকে কিন্তু স্পেসিং হয়ে গেছে। হ্যাঁ খেয়াল করছেন এখানে একটা হ্যাঁ সাদা স্পেসিং রয়ে গেছে। হ্যাঁ আমি করব কি, নেভবারে যাব, গিয়ে ওর একটা আলাদা প্রপার্টি থাকে, প্রপার্টি আছে বাই ডিফল্ট প্রপার্টি সিএসএস এর। আমি করব কি, মার্জিন বটন দিব, মার্জিন বটন দিয়ে উপরের যে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে ওটা সরাই দিব। এখন দেখেন খেয়াল করছেন উপরে যে হ্যাঁ স্পেসটা ছিল ওইটা সরাই দিছে। এটা হচ্ছে ডিফল্ট প্রপার্টি। এটা হচ্ছে আপনার উপরে কোনো ধরনের যদি স্পেসিং যদি আপনি সরাতে চান,
তখন আপনি ওই মার্জিন বটম বা টপ এটা দিয়ে প্যাডিং দেওয়ার জন্য কি ওটা আসছিল? না, প্যাডিং এর জন্য আসেনি। প্যাডিং আমি টোটালি হাইড করে দিই। প্যাডিং এর অ্যাকচুয়ালি কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে প্যাডিং এর অ্যাকচুয়ালি ডিফল্ট মার্জিন নিছিল। হ্যাঁ, ডিফল্ট নিয়ে ফেলছিল বসে। আচ্ছা আমি করছি কি উপরে জাস্ট ওই বটম করে দিয়ে ওর ইয়েটা 0 করে দিছি। তো ও করছে কি উপরের দিকে সেটাকে তুলে দিছে ওই নেভিগেশন বারটাকে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলেন। করে যান স্প্রেডশিটে, ওই যে বলেন। হাইটটা যে 120% দেওয়া, হ্যাঁ, মানে 120% দেওয়া কেন? এটা 100% দিলে হইতো না? ওই তো 100% দিলে আমার একটা ঝামেলা হচ্ছিল, সেটা হচ্ছে হয়তো কোনো কারণে হ্যাঁ সে পুরো ইয়েটা নিচ্ছিল না। দেখেন আচ্ছা, এখন নিচে ওটা আমি অ্যাকচুয়ালি তখন আমি যখন ডিজাইন করতেছিলাম 120, আমার আরেকটা ডিজাইন লেআউট ছিল নিচে, ওটা কভার করতেছিল না, এই জন্য আমি 120 দিয়ে রাখছি। আচ্ছা, আমার জানা ছিল এটা যে আপনার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটা কভার জন্য 100% 100%। পাওয়ার জন্য 100% দিয়ে দিলে হয়ে যায়। এখন হ্যাঁ কিন্তু কাজটা হয়েছে, এখন একদম বরাবর হয়েছে। হ্যাঁ এবার যদি আমি যাই, এরকম অনেক কিছু হয় জানেন। ধরেন আমরা যখন ডিজাইনের কাজ করি, তো অনেক সময় দেখা যায় এরকম প্রপার্টিজ গুলো যখন দিচ্ছি, অনেক সময় হ্যাঁ দেখা যায় যে ওই ডিজাইনের উপর ওই প্রপার্টিটা কাজ করতেছে না। তখন আমরা করি কি অন্য ধরনের চিন্তা করা শুরু করি। আপনি যেমনি এখন দেখলেন মার্জিন বটম, মার্জিন টপ, এরকম অনেক ধরনের প্রপার্টি পাবেন। তা আপনি হয়তো খেয়াল করবেন যে 2 পিক্সেল দিই বা 2% দিই, এরকম করলে হয়তো কাজ করবে। অনেক সময় এরকমও হয় -2% দিলে এগুলো রিভার্স মোডে কাজ করা শুরু করে। মানে আপনার যখন 2% আর যেটা কাজ করার কথা কাজ না করে, তখন -2% দেন, সেই ক্ষেত্রে কাজ করে দেবে। হুম তো আপনাকে এগুলো বসে বসে সব চিন্তা করে নিতে হয় আর কি। ধরেন আমি এখন করলাম যেটা, সেটা হচ্ছে আমার 100% তখন কাজ করে না। আমি বললাম কাজ করে না, আমি 120% দিয়ে দেখি কি হয়, ডিজাইনটা কেমন আসে। তো ওই কারণে আমি ওইটা ডিফাইন করছি। এরকম আপনার অনেক কেস আসবে। হ্যাঁ, বুঝতে পারছি। তো 100% হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। এটা যদি আপনি মেনটেন করেন, আপনার লেআউটটা মোটামুটি যে কোনো জায়গার মধ্যে রেন্ডার হইতে পারে ইজিলি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ এবার আমি লাস্ট যে কাজটা করব, শেষে দিয়ে জাস্ট একটা ফুটার দিব। দেখি আমার ফুটারটা কেমন কাজ করে। ফুটারটা একটা বসছে, বাট ফুটারের জন্য আমি একটা ডিজাইন দিই, ছোট একটা ডিজাইন। আপনি নিজে শেখার জন্য কি কোনো ধরনের সাইট, টিউটোরিয়াল এসব ইউজ করেন? হ্যাঁ, এগুলা নিজে নিজে প্র্যাকটিস করতেছি কিছু। ঠিক আছে। আমি অবশ্য আপনাকে সাজেস্ট করতাম, পরে দিয়ে মনে হলো যে সাজেস্ট না করাই ভালো। কারণ আপনার নিজেরও কিছু, ধরেন আমি যেসব জায়গা থেকে বোঝার চেষ্টা করতেছি, সেটা তো আপনার থেকে তো ভালো নাও লাগতে পারে। তো এটা আপনার উপর ছেড়ে দাও। আপনি যেখান থেকে মনে হয় আপনার থেকে আপনি নলেজ গ্যাদার করতে পারতেছেন, ওই জায়গাগুলো আপনি সবসময় বেশি বেশি করে ভিজিট করবেন এবং মানে এইসব আমি জিনিসগুলো ওই যে জানবেন। যে ডেমো প্রজেক্টটা শুরু করতে চাইতেছি, অ্যাডমিন হ্যাঁ, প্যানেলের ওই ব্যাপারটা শুরু হইলেই তাইলে মনে হ্যাঁ, করেন আমার র্যান্ডমলি ফুলি প্র্যাকটিস শুরু হয়ে যাব। বুঝছি। ওইখানে আমার ঠিক, বিভিন্ন জিনিস চলে আসবো। আচ্ছা ঠিক আছে। এবার আমি ফুটারের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। আচ্ছা, এটারটা আমি একটু এটা বাড়াই দিই, একটু প্যাডিং দিই, দেখি প্যাডিং এ কাজ করে কিনা। প্যাডিং দিলে হবে কি আমার চারপাশে একটু ছড়াই যাবে। এখন যেটা ছোট দেখতেছেন, হুম পারছে না? হ্যাঁ প্যাডিং দিলে হবে কি, ধরেন আপনার কোনো একটা জিনিস খুব ছোট ধরনের দেখাচ্ছে, আপনি চাচ্ছেন এটাকে আর একটু স্পেস, একটু বাড়তি জায়গা দিবেন, সেক্ষেত্রে প্যাডিং দিয়ে ওটার
জায়গাটা আপনি একটু ছোট বড় করে নিতে পারেন এবং আপনি চাইলে প্যাডিং এ আপনি এভাবেও ডিফাইন করতে পারেন, এরকমও আছে। এটা হচ্ছে আপনার ডানে বামে উপরে নিচে সব জায়গার মধ্যে জায়গাটা কভার করে নিবে। তো এটা আমার দরকার নেই। HTML CSS এর যে কোডগুলো ইউজ হইতেছে এইটা প্রায় আমরা যে ডেস্কটপের জন্য WPF ইউজ করি প্রায় ওই রকমই। এই জন্য কিছু কিছু কোশ্চেন আর কি ওটা রিলেটেড আমি কইরা ফেলাইতেছি যে এই জিনিসটা এরকম হয় কিনা। আচ্ছা, যদি বা আমি WPF তেমন ইউজ করে নেই, এটা কি অনেকটা এটার মতোই মানে HTML CSS এর মতোই কি? হ্যাঁ হ্যাঁ এরকমই। হ্যাঁ আপনারা যেমন এখানে ডিপ দিয়া শুরু হইতাছে ওইখানে গ্রিড দিয়া শুরু করতে হয়, তারপর র কলাম ডিফাইন করে লেফট রাইট সেম এরকমই প্রায়। এই ডিজাইন গুলো কি আপনারা এভাবে চাইলে দিতে পারেন ওখানে? সেম এরকমই। হ্যাঁ মানে আমরা যদি চাই WPF এর মধ্যে যদি চাই জাভাস্ক্রিপ্ট ইউজ করে একটা ডিজাইন করব সেটাও পারবো। ও আচ্ছা, ও নাইস, তো ভালোই তো। এবং ওইটাতে আমার সুবিধা হইতাছে আমি অ্যান্ড্রয়েড ডেস্কটপ আইফোন লিনাক্স সব একবারে হয়ে যাব একটা প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, এটা তো সুন্দর, ভালো জিনিস। হ্যাঁ আবার নতুন একটা টুলস এখন হইছে। আর এখন হইছে কি ভাই, যে কোনো জিনিস আপনার আপনার নতুন যে টেকনোলজি যে এগুলো আসতেছে, ধরেন আপনি নাম শুনছেন রিঅ্যাক্ট নেটিভ বা ওই অ্যাঙ্গুলার, রিঅ্যাক্ট, এইসব ফ্রেমওয়ার্ক গুলো সবগুলো হয়ে যাচ্ছে আপনার এই জাভাস্ক্রিপ্ট বেস। মানে আপনার জাভাস্ক্রিপ্ট বলেন বা কাস্টম যে ডিজাইন গুলো বলতেছেন, ট্যাগ গুলো, এগুলো নিয়ে কাজগুলো হচ্ছে। এখন সামনের দিকে দেখবেন যে এইসব কন্ট্রোল দিয়ে আর কাজ করার দরকার হবে না, যেগুলো আমরা ধরেন ওয়েব ফর্মে বা ইয়েতে করছি, উইন্ডোজ ফর্মে করছি, ওগুলো খুবই কমানোর চেষ্টা করতেছে। সবকিছু এখন জাভাস্ক্রিপ্ট বেস হয়ে যাচ্ছে। এমনকি ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেগুলো আমরা ডিজাইন করি প্রায় সময় মাঝে মাঝে, তো সেই ক্ষেত্রে দেখবেন যে ওগুলো আপনার জাভাস্ক্রিপ্ট বেস। এটার জন্য অলরেডি একটা টেকনোলজি আসছে, এটা মনে হয় নামটা মনে করতেছে না। মানে আপনার একটা প্রজেক্ট যদি কেউ WPF দিয়ে করতে বলে আমাকে, তাহলে আমার 90% কনফিডেন্স আছে আমি প্রজেক্ট তুলতে পারবো, সেটা যেরকমই হোক, যত কঠিনই হোক। আবার ওইখানে আবার আমার কিছু থার্ড পার্টি টুলস আছে যেটা আমার ওয়েবে কনভার্ট করে দিবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কনভার্ট হয়ে যাবে। কিন্তু আপনি যেটা বলছেন ডেভ এক্সপ্রেস অবশ্যই এর জন্য अवेलेबल, ডেস্কটপ এবং ওয়েবের জন্য এর ভালো টুল আছে, থার্ড পার্টি যে টুলগুলো আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি দিলাম হচ্ছে এবার প্যাডিং আর কালারটাকে একটু চেঞ্জ করব। এখন তো ধরেন এই জিনিস যেটা আপনি করতেছেন, এটা তো আমি আপনাকে শুধু দিলাম হচ্ছে ডিজাইন সিএসএস বুটস্ট্র্যাপ। এরপরে মজাটা কখন আসবে জানেন? যখন আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে একটু লজিক্যাল কাজ করবেন, একটু স্লাইড শো বানাবেন, তারপর ফর্ম ভ্যালিডেশন তো দেখছেন, ফর্ম ভ্যালিডেশনের কাজ, এগুলো যখন করবেন এগুলো আস্তে আরো মজা লাগবে। আমি আসলে আপনার ক্লাসটা কইরা মানে অনেক কিছু বুঝতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। কিন্তু মেইন সমস্যা হয়ে গেছে আসলে যে 2 মাস সময়টা, এই 2 মাসে আসলে কভার হইব কিনা এইটাই তো এখন চিন্তার বিষয়। কভার আসলে সত্যি বলতে ভাই, কভার জিনিসটা আমরা যখন কাজ করি আমরা নিজেরাও এখনো এমন অবস্থা যে ধরেন খুব টুকটাক কাজ, ধর একটা সিম্পল একটা জিনিস, কঠিন কাজ করতে করতে দেখা যায় সিম্পল জিনিসগুলো ভুলে গেছি, আবার সিম্পল যে কাজগুলো আছে এগুলো করতে করতে দেখবেন যে এখন কঠিনগুলো এমন কঠিন লাগে, তখন আবার আমাদেরকে পুরো সাজাতে আসতে হয় বা স্টাডি করতে হয়। ঠিক আছে, এমনকি সব ডিজাইনের কাজগুলো মাঝে মাঝে আসলে ধর আপনি চোখ না বুলালে কত আপনার মাথা থেকে ছুটে যাবে, খুব স্বাভাবিক। আপনি বলেন আপনি কতগুলো প্রপার্টি এখানে মনে রাখবেন? হ্যাঁ এটা সম্ভব না। এটা সম্ভব না। আপনি করবেন কি মাঝে মাঝে এমন অবস্থায় আপনি যে এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আমি আপনাকে দেখাচ্ছি, আপনি যে এইটা ডিফাইন করতে এটাও ভুলে যাবেন। তারপর আপনি কি গুগলে গিয়ে দেখলেন আরে এটা তো এইটা ডিফাইন করলে হয়ে যেত, আমার মাথায় তো এটা আসেই। অথচ আমি এটা কিন্তু টিউটোরিয়াল বা প্র্যাকটিস সেশনের সময় ঠিকই ইউজ করছি। কথা ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি নিজেও তো ডেভেলপমেন্ট করছেন, আপনারও সেম কেস হবে। সিম্পল জিনিস দেখবেন যে মাথাকে ছুটে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার, এটা খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ এইবার ফুটার দিলাম। এখন আমি আপনাকে বলছি যে আমি একটা কাস্টম ডিজাইন দিতে পারি, যদি আমি এটাকে ছোট করে দেখি।
এখন আমাদের লেআউটটা মোটামুটি রেডি, ঠিক আছে। পরে মেনু, লেফট মেনু, মাঝখানে একটা কন্টেন্ট আর ফুটার। একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এটাকে ছোট করতেছি, মোবাইল ভিতে নিয়ে যাচ্ছি, এটা ঠিক আছে, আমার ফুটারও জায়গা মতো আছে, কিন্তু মোবাইল ভিউ থেকে দেখা যাচ্ছে এই জায়গাটা খুব বেশি বাড়তি হয়ে গেছে, রাইট? হ্যাঁ দেখছেন এখানে অনেক বড় একটা স্পেস রয়ে গেছে, যেটা আমার খুব দরকারই নেই আসলে। এখানের জন্য ঠিক আছে, সেই কারণ পেজ লেন্থ অনুযায়ী কভার করে নিছে। আমি দেখি মিডিয়া করে আপনাকে যেটা বললাম ওইটা দিয়ে এটা কমাইতে পারি কি। এটা ধরেন আমি এখানে যাই, এখানে গিয়ে সাইড নেমে যেহেতু আমি 100% দিছি, এটা আসলে 100% হবে না, আমার আরো কমাই, মানে মোবাইল ভিতরে আরো কম লাগে, কম যদি লাগে দেন কমে গেছে। আচ্ছা, এটা অটো দিলে হওয়ার কথা না? অটো দিলে তো অটোমেটিক অ্যাডজাস্ট হওয়ার কথা। অটো দিলে দাঁড়ান আমি দেখি, অটো দিলে কাজ করবে না, ভালো সাজেশন দিয়েছেন। অটো দিলে একটা সমস্যা হচ্ছে ও ঠিক ওই জায়গা পর্যন্ত নিছে। এখন ধরেন আপনি চাচ্ছেন যে ওয়েলকামের উপর পর্যন্ত অংশ পর্যন্ত থাকবে, দরকার হইতেই পারে আমার, ঠিক আছে। আমি এটাকে নিই, এটা মনে হয় কোনো কারণে পাচ্ছে না, এখানে যাই, আমি এটাকে রিফ্রেশ করি, এখানে গিয়ে আপনার সাজেশনটা ভালো ছিল, অটো একটা ভালো সাজেশন, তবে আমার কাজ হচ্ছে আমি এটা কাস্টম ডিজাইন করব। যদি করি 20% হইল না, 40% যদি দিই বেশি হয়ে যায়। এই ধরনের কেসের ক্ষেত্রে তো একটা জিনিস আমরা করতে পারি, ধরেন অটো দিয়া দিলাম, আর হ্যাঁ, উপর থেকে যেহেতু একটু গ্যাপ দরকার, আমি উপর টপ প্যাডিং করে দিলাম। টপ প্যাডিং, তবে টপ প্যাডিং যদি আপনি করেন, টপ প্যাডিং কিন্তু আপনার উপরের জায়গাটাতে এই যখন এই জায়গার মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে টপ প্যাডিং। আপনি যদি শুধু চান যে দেখেন এই মোবাইল ভিউতে গিয়ে শুধু টপ প্যাডিং দিবেন, তখন কিন্তু আপনি সিম্পলি পারবেন না। এখন যে সিএসএসটা ইউজ করছেন তখন আপনার মিডিয়া কোয়েরি লাগবে, মানে আপনাকে স্পেসিফিক বলে দিতে হবে যে যে আমার মোবাইল ভিউ আসলে তুমি এই কাজটা করবা। এখন দেখেন উপরে দেখেন, আমি যদি এখন প্যাডিং টপটা দিই, অলরেডি সে ইয়ে দিচ্ছে, টেরর দিচ্ছে নাম্বার, বুঝছেন? 2% করে দিলাম, এটা শুধু আমার হবে মোবাইল ভিউর জন্য। তাহলে আমি আমি এখানে অলরেডি একটা ডিফাইন করে রাখছি মিডিয়া কোয়েরি, মিডিয়া কোয়েরি অ্যাকচুয়ালি এইখানে দিলাম, এটাই কপি করে নিই, দেখি এটা সাইড নেম যদি হয়, একটা জিনিস খেয়াল রাখবেন, মিডিয়া কোয়েরিতে কিন্তু এরকম একটা @সিম্বল ইউজ করবে। এখন একটা আপনি হবে যখন না ডাবল হবে? ডাবল হবে, কারণ আপনার এটা যখন রেন্ডার হয়ে যায় এখানে, ও তখন রেজার সিনট্যাক্স ধরে বসে থাকে কে, আমাদের এমবিসি টেমপ্লেট, তো আপনাকে এটা দুইটা দিয়ে বসা দিতে হবে। আচ্ছা, দুইটা দিলে আপনি ওর মানে এমবিসি টেমপ্লেটের জন্য বললেন যে এটা এটা মিডিয়া কোয়েরি আচ্ছা। দিয়ে গেলাম। দেন আমি উপরে প্যাডিং দিছি কত, আচ্ছা আমি দেখেন এটাকে এখানে নিয়ে গেলাম, এটা শুধু মোবাইল ডিভাইসের জন্যই হবে, আর কোনো কিছুর জন্য অ্যাপ্লাই হবে না। জি, ঠিক আছে, খেয়াল করেন আমার কিন্তু ল্যাপটপ ভিউর জন্য ঠিক আছে। এবার আমি দেখি যে আমরা যেটা ডিফাইন করছি মিডিয়া কোয়ারিতে কত পার্সেন্টেজে দাঁড়ান। এখানে দেখেন আমি আপনাকে ডিফারেন্সটা বুঝি, ইন্সপেক্টে গেলেন, দেখছেন এটা এটা মূলত এই সাইড নেফটা, এখানে দেখেন একটা ডিফাইন করতেছে না সাইড নেম, ব্যাকগ্রাউন্ডে তো হাইট 100%। এবার আমি মোবাইল ভিতে যাই এবং দেখেন এটার প্রপার্টিগুলো চেঞ্জ হয়ে যাবে সব। এটা আর
একটু করুন actually এটার জন্য হচ্ছে ফোনের জন্য 48 পিক্সেল। আচ্ছা তাহলে আমি 48 পিক্সেল দিয়ে দেখি কাজ করে। হয় নাই একটু দেখি। আচ্ছা আমার মিডিয়া কোয়েরি ডিজাইনটা পাইছে, বাট হাইটটা আরো কম হবে। মেবি 25 দিতে হবে বা 25, হ্যাঁ 25 দিলে হবে। হ্যাঁ 25 অনেক বেশি হয়ে যায়। আচ্ছা হ্যাঁ আমি একটা আন্দাজ করে দিয়ে দিই, আমি 20 দিয়ে দিই। 20 তাও বেশি হয়ে যাচ্ছে, প্যাডিং উপরেরটা ঠিক আছে, আর একটু কমাই দিই 15 করে দিই। ঠিক আছে, একই জিনিস, একই নেভিগেশন মেনু। এখানে দেখেন, এখানে ডিজাইন একটা দেখছেন, এখানে হচ্ছে আমার যেটা মিডিয়া কোয়েরির বাইরে যেটা ডিফাইন করে সেটা। হ্যাঁ এখন যখন আমি এটাকে যখন মোবাইল ভিতে নিয়ে গেলাম, দেখেন আমার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে এবং হ্যাঁ প্রপার্টি গুলো তখন আপনার ডিফারেন্ট দেখাবে। এই ডিজাইনটা তখন আপনাকে দেখাবে, ও হ্যাঁ অটোমেটিক বুঝে নিবে। দেখছেন, কারণ ব্রাউজারটা সে মোবাইলের সাইজে নিয়ে আসছে বা ওয়েবে রেন্ডার করতেছে। আমি যে মোবাইলের ডিজাইনটা দিই তখন আপনাকে সেই ডিজাইনটাই রেন্ডার করবে। এবং নিচে দেখবেন যেটা আপনি ডেস্কটপ ভিউর জন্য যেটা দিয়েছেন ওগুলো সব এখানে ক্রস দিবে। আপনি তখন বুঝবেন যে আপনারটা ঠিকঠাক ভাবে ডিফাইন হয়েছে মিডিয়া কোয়েরি। এটাই হচ্ছে মজাটা। এবার আপনি বলেন যে আপনার ইয়েটা কি, ওই কি বলে লেআউটে কি ঝামেলাটা হয়েছে, আপনি কোথায় কি ডিফাইন করছেন। আচ্ছা এর আপনি মধ্যে স্ক্রিন শেয়ার করতে পারবেন? হ্যাঁ একটু করতেছি। এর মধ্যে দুইটা কোশ্চেন খুঁজে পাইছিলাম, কোশ্চেন দুইটা ভুলে গেলাম, দুইটা কোশ্চেন চলে আসছিল। ও আচ্ছা হ্যাঁ, একটা কোশ্চেন হচ্ছে বর্তমানে স্ট্যান্ডার্ড ওয়েব ভিউটা কিভাবে হচ্ছে। আমরা যেমন আগে পূর্বের ওয়েবসাইটগুলো দেখতাম কিভাবে দুই পাশে একটা গ্যাপ থাকতো আর মিডল পয়েন্টের মধ্যে আপনার কন্টেন্টগুলো বা অন্যান্য যা আছে এগুলো শো হইতো। এখন বর্তমানে কিভাবে চলতেছে, স্ট্যান্ডার্ড কোনটা? স্ট্যান্ডার্ড কোনটা মানে কি, আপনি কেমনে ওয়েব পেজকে রেন্ডার করবেন সেটা বলতে? না, পেজটা যে ডিসপ্লে হয়, ভিউ হয় সেটা। হ্যাঁ, মানে ওইটা বর্তমানে স্ট্যান্ডার্ড কোন সিস্টেম সেটাই জানতে চাচ্ছি। এখন কিন্তু আপনি যেটা শো হইছে অ্যাডমিন প্যানেলের যে ডিজাইনটা আপনি শো করছেন, এটা কিন্তু সম্পূর্ণ পেজ জুড়ে আছে, সম্পূর্ণ পেজ জুড়ে আছে, রাইট। সম্পূর্ণ পেজ জুড়ে। এবং হ্যাঁ এখন অ্যাডমিন প্যানেলে মোটামুটি সবগুলো ডিজাইন হচ্ছে যে কি আপনার সবসময় লেফট মেনু থাকবে আর বাম পাশের জায়গাটার মধ্যে আপনি সবকিছু রেন্ডার করবেন। এটা শুধু অ্যাডমিন প্যানেলের জন্য, অ্যাডমিন প্যানেলের জন্য। আর যেটা ওয়েব ভিউটা থাকে, ওয়েব ভিউর জন্য বা ওয়েব পেজের জন্য যে ডিজাইনটা হয় সেইটার ক্ষেত্রে আমরা যেটা দেখি দুই পাশে গ্যাপ থাকে, সম্ভবত দুই কলাম করে বাদ থাকে আর আপনার বাকি 8 কলামের মধ্যে কন্টেন্টগুলো শো হয় কন্টেন্ট দিতে। হ্যাঁ এরকম কন্টেন্ট ভিউতে। তো ওই সিস্টেমটাই কি বর্তমানে চলতেছে, ওইটাই কি আসলে স্ট্যান্ডার্ড নাকি ফুল পেজ জুড়ে দেখার ওটা স্ট্যান্ডার্ড? দেখেন, স্ট্যান্ডার্ড বলতে আপনার আপনি পুরো পেজ জুড়ে যত কন্টেন্ট দেখাতে পারবেন, এখন স্ট্যান্ডার্ড হচ্ছে ওইটা। একসময় আমি বুঝতে পারছি আপনি কেন বলছেন, একসময় আমরা করতাম কি মাঝখানের জায়গার মধ্যে কন্টেন্ট রাখতাম, বাকি দুই পাশে খালি রাখতাম। এটা একটা ট্রেন্ড ছিল। বাট এখন স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি আপনার ওয়েব পেজের মধ্যে যত খালি স্পেস কম রাখতে পারেন, আপনি স্পেস একদম কম রাখবেন। এবং যত কিছু ধরেন অ্যাড বলেন, কোনো
কোনো একটা ছবি বলেন বা কোনো একটা কিছু শেখানোর জন্য চেষ্টা করতে, ওইখানে পারলে আপনি ছবি দিয়ে রাখবেন শুধু। যত কন্টেন্ট আপনি দিতে পারবেন তত আপনার জন্য ভালো। মানে ফাঁকা যতটুকু না রাখা যায়। হ্যাঁ, ফাঁকা একদমই রাখা যাবে না। আর আপনি আপনি খেয়াল রাখবেন, আপনি ধরেন আমাদের দেশেও আপনি আরঙের ওয়েবসাইট দেখেন বা বাইরে কয়েকটা ওয়েবসাইট দেখেন, ওরা দেখবেন যে সবকিছু কন্টেন্ট অনেক বড় বড় করে দেখেন। এখন হ্যাঁ, কিন্তু আমি এই ওইটা একটা জিনিসটা খেয়াল স্ট্যান্ডার্ড, করে দেখছি, সম্পূর্ণ ওইটা পেজ একটা জুড়ে থাকে। সম্পূর্ণ পেজ জুড়ে থাকবে। এটা হচ্ছে এখন স্ট্যান্ডার্ড। আপনি যত আবার ব্ল্যাঙ্ক স্পেস স্ট্যান্ডার্ডের মধ্যে আবার এখন যেটা দেখতেছি উপরে মেনু থাকে না, শুধু লগ ইন লগ আউট আর রেজিস্টার, এক পেজের মধ্যে সব। এক পেজের মধ্যে সব। আর আর থাকলেও মেনুগুলো দেখবেন কোনোভাবে হিডেন থাকে, আপনি আবার যখন ক্লিক করছেন ধুম করে চলে আসে আবার হাইড হয়ে যাচ্ছে, এরকম ধরনের। হ্যাঁ, এরকমও দেখছি। এরকম এখন আচ্ছা, এই স্ট্যান্ডার্ড হচ্ছে, প্রজেক্টটা আমাকে দিয়ে দিন যেটা এখন হ্যাঁ আপনি করলেন। আমি দিব, এবং এটার সাথে আমি আপনাকে একটা হোমওয়ার্ক দিব, আপনি এইটার হ্যাঁ, মধ্যেই কাজটা করবেন, আমি দেখবো আপনি আচ্ছা কেমনে করেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর আপনি আমি তো একটা কাইন্ডলি, প্রজেক্টটা যদি আপনার এখানে ওপেন করেন তাহলে একটু ভালো হয়। আমার এখানে না, আচ্ছা দাঁড়ান। হ্যাঁ, একটু দাঁড়ান, আমি আপনাকে হ্যাঁ।